প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শেষ খবরে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ 4 উইকেটে 108 রান। মিরপুর হোম অফ ক্রিকেটে 2 কিউই ওপেনার শুরুটা করেন দেখে শুনেই, তবে তাদের জুটি বড় হতে দেননি নাহিদ রানা। ব্যক্তিগত 13 রানে নিকোলসকে ফিরিয়ে ভাঙেন 25 রানের জুটি। উইকেটে থিতু হতে পারেননি উইলিয়াং। নাহিদ রানার দ্বিতীয় আঘাত, 2 রানে কুপকাত এই ব্যাটার। ধীর গতিতে ব্যাট করতে থাকা টম ল্যাথামকে 14 রানে থামান সৌম্য সরকার। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নিয়েছেন কিপার লিটন দাস। এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচেও দলে নেই মোস্তাফিজ। Latham is unmoved. Umpire Illingworth will move to his partner at square leg and say to Ghazi Sahel, has that carried? They want to cash in for 2. মিরপুরে রয়েছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, জানবো বাংলাদেশ আর নিউজিল্যান্ড সিরিজের এই দ্বিতীয় ওয়ানডের খবর। রেদওয়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকের ম্যাচের গতি প্রকৃতিও কিছুটা প্রথম ম্যাচের মতোই যাচ্ছে। তারা প্রথম থেকে চাপে, কিন্তু ধীরে ধীরে রান কিন্তু আগাচ্ছে। এই উইকেটে এসে গত ম্যাচের যে উইকেটটা ছিল, সেই উইকেটে কি খেলা হচ্ছে? আর এখানে বাংলাদেশের জন্য কত রান নিরাপদ হতে পারে? তহিদ, গতবার আপনার মনে আছে কিনা, আপনার সাথে যখন আমি লাইভে ডিসকাস করছিলাম, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন ওই ম্যাচে কত রান হলে বাংলাদেশের জন্য কঠিন হবে। সেবার আমি বলেছিলাম 230-এর বেশি রানটা হয়ে গেলে বাংলাদেশ হয়তো ওই ম্যাচটা পারবে না নিউজিল্যান্ডের বিপক্ষে। আজকের যে উইকেটটা খেলা হচ্ছে, এক্স্যাক্ট সেম উইকেটই খেলা হচ্ছে এবং সেমভাবেই দেখছি আমরা এখানে আসলে বল স্লো আসছে। উইকেট কিছুটা ধীর গতির উইকেট। এই উইকেটে খেললে যে সমস্যাটা হয়, মানে সময় যত গড়াবে উইকেট আর একটু ধীর হবে। বলে আনইভেন যে বাউন্সগুলো সেগুলো হয়, যে কারণে ব্যাটারদের জন্য খেলাটা অনেক কঠিন হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে খেলাটা কঠিন হয়ে যায়। আজকেও যেমন টস জিতে প্রথমে আসলে উইকেট দেখার পরেই কিন্তু নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে এবং ব্যাটিং নিয়ে বাংলাদেশকে যখন বোলিংয়ে পাঠিয়েছে, বাংলাদেশ বোলিংটা ভালো শুরু করেছে, কিন্তু নিউজিল্যান্ড ধীরে ধীরে কিন্তু ম্যাচে আবার ফিরছে। আমি যদি ভুল না করি, আমি যখন দেখছিলাম আসলে রানটা বেশ বড় হয়ে গিয়েছে। প্রথমে যেভাবে নাহিদ রানা শুরুটা করেছিলেন এবং নাহিদ রানা দুর্দান্ত করছেন, আপনি দেখলেন কিছুক্ষণ আগেই তিনি একটা উইকেট নিয়েছে। যেভাবে বাউন্স করছেন, তার বল আসলে বুঝতে পারাটা ব্যাটারদের জন্য কঠিন হচ্ছে এবং একই সাথে কৃতিত্বটা কিন্তু দিতে হবে লিটন কুমার দাসকেও। তিনিও একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন। অন্যদিকে আমাদের অন্যান্য পেসাররাও কিন্তু আজকে ভালো করছেন। শরীফুল ইসলাম দুর্দান্ত করছেন, যদিও উইকেটের দেখা পাননি। কিন্তু আপনি যদি সৌম্য সরকারের কথা বলেন, যাকে আসলে এই ম্যাচে এই সিরিজে সুযোগ দেওয়ার কথা প্রথম থেকেই চলছিল, তার আগের যে সিরিজ পাকিস্তান সিরিজ, সেখানেও তিনি সুযোগ পাননি, কারণ ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি খুব ভালো একটা রানের মধ্যে থেকে শেষ করেছিলেন। তারপরে ওরকম একটা ফর্মে থাকা ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া হচ্ছিল না, এ নিয়ে সমালোচনা হচ্ছিল। সেই সৌম্য সরকার কিন্তু এই ম্যাচে সুযোগ পেয়েছেন এবং বোলিংয়ে তিনি একটা উইকেট পেয়েছেন, যেটা ওই সময় খুবই জরুরি ছিল, কারণ সেখানে একটা পাওয়ারফুল জুটি গড়ে যাচ্ছিল। সেখানে সৌম্য সরকার আসলে ব্রেক থ্রুটা এনে দিয়েছে। অন্যদিকে আজকের এই ম্যাচটাতে সৌম্য সরকারের রোলটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। আসলে তাকে কোথায় খেলানো হবে? তিনি টপ অর্ডারে ভালো করছেন, তাকে কি আসলে আবার আফিফের জায়গায় খেলানো হবে, অর্থাৎ নাম্বার 6-এ যদি সেটা খেলানো হয়, সৌম্য সরকারের জন্য সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। অন্যদিকে আমি যদি আরেকটু আপনার সাথে বলতে চাই, আজকের ম্যাচ নিয়ে যদি দর্শকদের রিয়াকশনটা একটু আপনাকে জানাতে চাই। এখানে আমরা কিছু মজার ঘটনাই বলবো। আমরা আসলে ছাদের উপর বসেছিলাম, আমরা দেখছিলাম দর্শকের সংখ্যাটা কত। 2 গ্যালারি মিলে আমরা কাউন্ট করেছিলাম 158 থেকে 160 জনের মতো দর্শক এসেছে, অর্থাৎ দর্শকের সংখ্যা একেবারেই কম। কারণ আপনি প্রথম ম্যাচটা যেভাবে হেরেছেন, এরপরে তার মধ্যে আমরা আরেকটা বিষয় জানতে চাই। আমরা যতটুকু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আজকে রুবেল হোসেন, যে সাবেক হয়েছেন, সদ্য সাবেক রুবেল হোসেন, তাকে সম্মাননা দেওয়া হয়েছে। তিনি প্রেস বক্সে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলেন। তার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করেছেন। কি কথা হলো তার সাথে? নিশ্চয়ই রুবেল হোসেনের সাথে কথা হয়েছে এবং বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এভাবে সম্মান দেওয়াটা আমরা কিন্তু অনেক দিন পরে দেখলাম। আমরা আসলে এভাবে খুব একটা দেখতে পাই না যে ক্রিকেটার রিটায়ারমেন্টের পর মাঠ থেকে এভাবে সম্মাননা পেয়ে আসলে মাঠকে বিদায় জানাবে। আপনি দেখেছেন নিশ্চয়ই সকল ক্রিকেটাররা ছিলেন এবং তামিম ইকবালের এটা একটা স্পেশাল উদ্যোগ, যিনি আসলে ক্রিকেটারদের সম্মান দিতে চেয়েছেন। আমরা কিছুদিন ধরেই দেখছি তার ক্রিকেটারদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি, তার মধ্যে এটা ছিল একটা। রুবেল হোসেন প্রেস বক্সেও এসেছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন, তিনি সাংবাদিকদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ তার লাইফে যে আপস অ্যান্ড ডাউনস, আমরা ব্যাড বয় হিসেবে একসময় রুবেল হোসেনের নাম জানতাম, মাঠের বাইরে তাকে নিয়ে অনেক আলোচনা ছিল, মাঠের ভেতরেও তিনি আলোচনা ছিল। সেই 2015 সালের অ্যাডিলেটের সেই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক সেই রুবেল হোসেনকে নিয়ে তিনিও সেটা বলছিলেন, আসলে তার ওই দিনগুলোর কথা এখনও নাকি মনে আসে, এখনও মনে করছেন ওই দিনটার কথা তিনি ভুলতে পারেন না। রেদন শোন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের খেলার আপডেট পরবর্তীতে দর্শকদেরকে আবারও জানাবো। এবারে যেতে চাই একটু সিলেটে, সেখানে উন্মোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল ট্রফি। কাল থেকে শুরু হবে মাঠে লড়াই। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। ইয়াহিয়া মারুফ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বিসিএল, আজকে ট্রফি উন্মোচন হয়েছে। বিসিএল ঘিরে সিলেটে দর্শকদের কোনো আগ্রহ দেখছেন, কিংবা এই যে বিসিএল শুরু হচ্ছে এটা নিয়ে কোনো প্রচার প্রচারণা কি আপনার চোখে পড়েছে? তৌহিদ, বিসিএল গিরে কিছুক্ষণ আগে যে ট্রফি উন্মোচন হয়েছে বিসিএল এর, সেই ট্রফি উন্মোচনের পর আমরা বিসিএল এর যিনি বিসিবির যিনি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন ওনার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বললেন যে এই আয়োজনে তারা দর্শকদেরকে ইনভাইটই করেন নাই, যদি কোনো দর্শক আসতে চান তাহলে তাদের জন্য একটা গ্যালারি খুলে দেওয়া হবে, তারা যেন এসে খেলা দেখতে পারেন। আর প্রচারণার কোনো কিছু শহরে বা এখানে এসেও আমাদের চোখে পড়েনি। এই ম্যাচ এখানে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, 4 ডে ম্যাচ, অর্থাৎ 4 দিন করে প্রত্যেকটা ম্যাচ একসাথেই চলবে। স্টেডিয়ামের দুইটি গ্রাউন্ডে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকাল 9টা থেকে এই ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে। আর মূলত তারা বিসিবির পক্ষ থেকে যেটা আমাদেরকে বলা হয়েছে যে তিনি বলছেন যে সামনে একটা পাকিস্তানের সাথে একটা টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের, সেটার প্রিপারেশনের জন্যই প্লেয়ারদের প্রস্তুত করার জন্য এই জন্যই এই আয়োজনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া এই মাঠের যে সার্বিক পরিস্থিতি এবং অন্য যে আরেকটা গ্রাউন্ড যেখানে সেকেন্ড গ্রাউন্ডে যে ম্যাচটি হবে, দুটিকেই তারা প্রস্তুত করে রেখেছেন এবং যেন ভালোভাবে এই ম্যাচগুলো শেষ করা যায়। এই আয়োজনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তারা যেটা বলছেন যে পাকিস্তানের টেস্ট ম্যাচকে সামনে রেখে যেন পাকিস্তানের টেস্ট ম্যাচের প্রিপারেশন নেওয়ার জন্য, প্লেয়ারদেরকে প্রস্তুত করার জন্য তারা এই আয়োজনটা করছেন। এবং প্লেয়াররাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা যে নিশ্চয়ই দেখছেন যে তারা নিজেদেরকে প্রস্তুত করার জন্য শারীরিক চর্চা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল থেকে খেলার জন্য। আজকে বিকেলের দিকে এখানে স্টেডিয়ামে এসে পৌঁছাবেন যে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে যিনি রয়েছেন আবু ইমাম কাউসার সহ বিসিবির যারা এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন তারা সিলেটে আসবেন এবং কালকে সকাল থেকেই খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে তাওহিদ, সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা বিসিএল এর খবর আরও জানাতে পারবো। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিলেটে চলা বিসিএল এর লঙ্গার ভার্সনের মাঝেই টিম ম্যানেজমেন্ট থেকে তৃতীয় ওয়ানডেতে যোগ দেওয়ার নির্দেশনা পেয়েছেন এই অলরাউন্ডার। এদিকে জাতীয় দলে ফিরে বিশ্বকাপে আরেকবার দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তিনি। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে 27 বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সৈকত। বিস্তারিত রেদন সনের প্রতিবেদনে। মানার চিন্তা আমি কখনোই করি নাই। এন্ড অফ দ্য ডে সবাই চেষ্টা করে এবং আমার মনে হয় যারা ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করে সবাই ন্যাশনাল টিমের জন্যই খেলতে চায়। অপেক্ষাটা 3 বছর 8 মাসের বেশি। সবশেষ 2022 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে ফরম্যাটে। এরপর দীর্ঘদিনের বিরতি, ঘরোয়া ক্রিকেটে নিজেকে খুঁজে ফেরার চেষ্টা। অবশেষে মোসাদ্দেক হোসেন সৈকত ফিরছেন জাতীয় দলে চলতি নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ফরম্যাটে। ঢাকায় যখন ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজে সমতা ফেরার মিশনে টাইগাররা, তখন সিলেটে বিসিএল এর লঙ্গার ভার্সনে ব্যস্ত মোসাদ্দেক সৈকত। এর মাঝেই বিসিবি থেকে বার্তা এসেছে 21 এপ্রিল বিকেলেই যোগ দিতে হবে জাতীয় দলের অনুশীলনে। তৃতীয় ওয়ানডেতে সৈকতকে নিয়েই পরিকল্পনা সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। গেল 2 বছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলের ক্যাম্পে ডাক পান এই অলরাউন্ডার। ক্যাম্প শেষে স্টার নিউজেই জানিয়েছিলেন তাকে নিয়েই বিশ্বকাপের পরিকল্পনা করছে মিরাজের দল। যেহেতু ক্যাম্পের মধ্যে আছি, আমার মনে হয় যে 24-25 জন একটা পুল তৈরি করা হয়েছে, সেখান থেকেই জানানো হয়েছে যে হয়তো 27 বিশ্বকাপ এখান থেকে প্ল্যান করা হবে। সো ডেফিনেটলি এখন ক্যাম্প শেষ করলাম,
সামনে যে খেলাগুলো আছে সেগুলো ভালো খেলতে হবে। যদিও সামনে বিসিএল আছে, প্রিমিয়ার লিগ আছে, অবশ্যই ফোকাস করতেছি সেদিকে। ওইগুলো ভালো খেলতে পারলে তো অবশ্যই সুযোগ আছে। বয়সটা আনুষ্ঠানিকভাবে 30 পেরিয়েছে, এখনো স্বপ্ন দেখছেন দেশের হয়ে বিশ্বকাপে আরেকবার গায়ে চড়াবেন লাল সবুজ জার্সি। না, ভালো লাগার তো অবশ্যই বিষয় হবে এবং আমি মন থেকে সেটা চাইবও করতে আসলে। তো সামনে যেহেতু আমার বিসিএল এবং প্রিমিয়ার ডিভিশন আছে, সো চেষ্টা করবো সেই জায়গাতে আগের পারফরমেন্সগুলো ধারাবাহিকতা রাখতে এবং সেটা করে যেন আবার ব্যাক করতে পারি টিমে। এবং শুধু ওইটাই না, মানে একদম পুরো শেষ পর্যন্ত যেন আমার যতদিন ক্রিকেট খেলবো ততদিন যেন ন্যাশনাল টিমের জন্য খেলতে পারি। অবশ্য দীর্ঘ এই সময়ে দলে সুযোগ না পেলেও হার মানেননি সৈকত। পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে করে গেছেন নিজের কাজটা। হার মানার চিন্তা আমি কখনোই করি নাই। এন্ড অফ দ্য ডে সবাই চেষ্টা করে এবং আমার মনে হয় যারা ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করে সবাই ন্যাশনাল টিমের জন্যই খেলতে চায়। একটা প্লেয়ারও আপনি দেখাইতে পারবেন না যে সে ন্যাশনাল টিমে খেলতে চায় না। সো ওই জায়গাতে গিভ আপ করার মানে চিন্তাটা কখনোই আসে না। যতদিন খেলবো ওই চিন্তা করেই খেলবো এবং পজিটিভ চিন্তা করেই ক্রিকেটটা খেলবো। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘ 2 যুগেও সংস্কারের ছোঁয়া লাগেনি নওগাঁ জেলা স্টেডিয়ামে। অযত্ন আর অবহেলায় জৌল সারিয়েছে স্টেডিয়ামটি। যদিও খেলাধুলায় কিছুটা প্রাণ ফিরেছে, তবে জরাজীর্ণ গ্যালারি আর অনুপযোগী মাঠ ভালো খেলোয়াড় তৈরিতে বড় বাধা। আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। বিস্তারিত তৌহিদ ইসলামের রিপোর্টে। খুদে খেলোয়াড়দের বুক জুড়ে স্বপ্ন, বিকেল নামলেই সময় করে নওগাঁর মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত তারা। এই মাঠে খেলেই জেলার সুনাম দেশ জুড়ে ছড়িয়েছে এনামুল, আজিম, আইরিন খাতুনের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। তাদের অনুপ্রেরণায় নিজেদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে কঠোর অনুশীলনে ব্যস্ত খুদে খেলোয়াড়রা। তবে ভালো মানের মাঠ আর স্টেডিয়াম ব্যবস্থাপনায় মনে জমেছে অসন্তুষ্টি। বিশেষ করে ড্রেসিং রুমের অভাব বড় বাধা নারী খেলোয়াড়দের। বাসা থেকে আমরা ড্রেস আপ করে আসি, এখানে তো চেঞ্জ করার ভালো ফ্যাসিলিটি আমরা পাই না। আমরা প্র্যাকটিস করে যে গোসল দিব সেরকম বাথরুমও আমাদের কোনো নাই। বৃষ্টির সময় মাঠে পানি জমা হয়ে যায়, ড্রেনে পানি সংস্করণ হয় না। ডেঙ্গুতে অনেকে প্লেয়ার যার ডেঙ্গুতে অলরেডি আক্রান্ত হয়েছে। ভালো কিছু করতে হলে অনেক ফ্যাসিলিটির প্রয়োজন, তাহলে অনেক ভালো কিছু করা যায়। শুধুমাত্র নামের মধ্যেই সীমাবদ্ধ জেলা স্টেডিয়াম। 1984 সালে মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে নির্মাণ করা হয় দুটি গ্যালারি আর ছোট্ট দোতলা একটি অফিস রুম, যেগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় নষ্টের পথে অবকাঠামো দেখা দিয়েছে ফাটল। খেলার হারানো ঐতিহ্য ফেরাতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি ভক্ত আর জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। একটা প্লেয়ার একটা জায়গায় বসে ড্রেসিং করবে, কি একটা প্লেয়াররা একটা বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, সেই ওয়াশরুমগুলো যদি দেখেন আপনারা, আমি চাইবো অবশ্যই, আমি সাবেক একজন ক্রীড়াবিদ হিসাবে আমি চাইবো আমার নওগাঁ জেলাতে যেন ভালো একটা ড্রেসিং রুম থাকে, ওয়াশরুম থাকে, একটা কনফারেন্স রুম থাকে, যেগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে মাঠ সংস্কারের পাশাপাশি আধুনিক স্টেডিয়াম নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই স্টেডিয়ামে কিছু কিছু সমস্যা রয়েছে, আমরা দেখেছি যে বিশেষ করে এটা হাই অ্যান্ড লো, এটা লেভেলিং করার প্রয়োজন এবং এখানে ড্রেনেজ সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। তাছাড়া সিটিং অ্যারেঞ্জমেন্টে ওইখানে সমস্যা রয়েছে। তো আমরা চাই যে আমাদের এই নওগাঁ জেলা স্টেডিয়ামকে জাতীয় মানের একটি স্টেডিয়ামে পরিণত করতে। মাঠের প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন খেলোয়াড়রা। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। এবারে একটু যেতে চাই নওগাঁয়। এই স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক। সরাসরি চলে যাব সেখানে। এনামুল হক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা যতটুকু জানি, আপনার সম্পর্কে জেনেছি, আপনি একটা সময় জাতীয় দলে ফুটবল খেলেছেন। বর্তমান যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তার সঙ্গে আপনার খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা শুনছিলাম আপনি জানাচ্ছিলেন আপনাদের বর্তমানে কি কি সমস্যার মধ্যে আছেন। এই অবস্থাগুলো থেকে উত্তরণে আপনার জায়গা থেকে, যেহেতু আপনি তার সঙ্গে খেলেছেন, আপনার সাবেক সতীর্থ, তার কাছ থেকে আপনার চাওয়াটা কি থাকবে? আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই স্টার নিউজকে, যে আসলে নওগাঁ জেলার ক্রীড়াঙ্গনের যে একটা দুরবস্থা সেটা তুলে ধরার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে একটা জেলাতে, একটা জেলা ক্রীড়া সংস্থা, একটা জেলার ক্রীড়াঙ্গনকে ডেভেলপ করার জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন, আমার মনে হয় সে অবকাঠামোর কোনো কিছুই নেই। শুধু আমার মাঠ আর আমার এই যে আমরা যে বিল্ডিংয়ে আছি, আমাদের জেলা ক্রীড়া সংস্থার বিল্ডিং, এখানে আমাদের প্লেয়ারদের কোনো রকম অফিস, তো ওয়াশরুম কি ড্রেসিং রুম কি কনফারেন্স রুম কি আমাদের যে অফিস সহকারী রুমগুলো, সব রুমগুলো আমাদের ড্যামেজ হয়ে গেছে। এটা দীর্ঘদিনের।
তা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে নওগাঁ জেলাতে ক্রীড়া অঙ্গনে কোনো রকমই ডেভেলপ হয় নাই। আমাদের এখন এই গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যিনি যে ক্রীড়া অঙ্গনকে যে একটা নিয়ে পরিকল্পনা করেছেন যে সারা বাংলাদেশে ক্রীড়া অঙ্গনকে কিভাবে যুব সমাজকে মাদক এবং গেমস থেকে বিরত রেখে খেলাধুলার ভিতরে নিয়ে এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমার যে সতীর্থ কথা যেটা বললেন, তিনি আমার অভিভাবক, তিনি আমার খেলাধুলা এবং আমি তার সাথে রাজনীতিতে একসাথে এসেছি খেলাধুলা ছাড়ার পরে। দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতিতেও করেছি। তার কাছে আমার চাওয়া কি, তিনি নওগাঁতে অনেকবার এসেছেন। তিনি নওগাঁ জেলা স্টেডিয়ামে অনেকবার খেলেছেন এবং আমার এই দলীয় খেলাধুলার জন্য তিনি এসেছেন। তিনি সবকিছু জানেন। তারপরও অবশ্যই আমি বলবো যে এটা তুলে ধরা আমাদেরও একটা দায়িত্ব যে আমাদের রাজশাহী বিভাগের ভিতরে যদি আপনি জেলা পর্যায়ে জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামো দেখতে যান, তাহলে অবশ্যই আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের কিছুই নেই। একটা মেয়ে অ্যাথলেট যারা খেলাধুলা করে, তারা এসে আমাদের যে একটা রুম থাকবে, যে রুমে তারা হচ্ছে চেঞ্জ করবে, তারা একটু ফ্রেশ হবে, তারা একটু বসবে, তারা তাদের সাথে আলাপ করবে, এই ধরনের কোনো কিছু আমাদের অবকাঠামো নেই। আমাদের যে একটা মাঠ আছে, এই মাঠটা আপনার এক সাইডে আমাদের হলো পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করার পর সেটা এখনো ওই আপনার নিচু হয়ে আছে। আমাদের অল্প বৃষ্টিতে আমাদের পুরো মাঠ আমাদের ডুবে যায়। যেই মাঠের পানি নামতে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমাদের ক্রীড়া সেক্টরে আমাদের নওগাঁ জেলার নওগাঁ সদরের ভিতরে একটাই মাঠ, যে একটা মাঠে আমাদের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেট সব ধরনের খেলাধুলা করতে হয়। এই জন্য এই মাঠের আমাদের পরিচর্যা করা যায় না। এই জেলা ক্রীড়া সংস্থার মাত্র আপনার 2 জন অফিস স্টাফ আছে আর 2 জন হলো মাঠ কর্মী আছে। মাঠ কর্মী একজন আছে, একজন হলো নাইট গার্ড। এই হলো আমাদের জেলা ক্রীড়া সংস্থার লোকবল। এখানে আমাদের লোকবল নাই। জেলা ক্রীড়া সংস্থা যে মাঠ পরিচর্যা করার, জেলা ক্রীড়া সংস্থার যে খেলাধুলা ইভেন্ট করবে, আমরা এতটাই পিছিয়ে আছি যে আমাদের এই জেলাতে ফুটবল আমার মনে হয় 14 বছর ভিতরে হয়তো লিগ হয়তো 1বার কি 2বার হয়েছে এরকম আমার জানা মতে। আর ক্রিকেট লিগও তো হয় নাই। তো এইভাবে আমাদের নওগাঁ জেলাতে এই ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল এগুলো খেলা থেকে আমরা খুবই পিছিয়ে আছি। যেটা আমাদের সময়, আমরা যে বিগত সময়ে যখন আমাদের নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম দলু ভাই, তিনি যখন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাতে যখন দায়িত্বে ছিলেন, দীর্ঘ 25 বছর দায়িত্বে ছিলেন, তিনি যখন ছিলেন তখন আমরা কিন্তু এই ফুটবলে, ভলিবলে এবং জনাব ক্রিকেটে, এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাদের সমস্যাগুলো জানানোর জন্য। আপনার সঙ্গে আমরাও বিশ্বাস রাখতে চাই যে আপনাদের আবেদনগুলো শুনবেন। বর্তমান যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, আপনাদের এই সতীর্থ, আপনাদের আবেদনগুলো তারা শুনবেন এবং আপনাদের মাধ্যমে নওগাঁর ক্রীড়াঙ্গনটা আবারও ঘুরে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজশাহীতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার নারী দলের দেয়া 206 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা। শেষ খবরে টাইগার্সদের সংগ্রহ 2 উইকেটে 12 রান। আগে ব্যাট করে 2 ওপেনার হাসিনী পেরেরা ও ইমেশা দিলানের ব্যাটে শুরুটা দারুণ করে লঙ্কান মেয়েরা। দুজনে মিলে গড়েন 68 রানের জুটি। 27 রানে হাসিনী ফিরলেও অর্ধশতক তুলে নেন ইমেশা। কাভিশা 30 তুললেও এরপর আর ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। হর্ষিতা, নীলাক্ষিকা, কৌশানীদের উইকেটে থিতু হতে দেননি ঋতু রাবেয়ারা। ফলে নির্ধারিত 9 ওভারে 9 উইকেট হারিয়ে 205 রান তুলে শ্রীলঙ্কা। 3 উইকেট নিয়েছেন ঋতুমণি, নাহিদার শিকার 2টা। সরকারের দেয়া ক্রীড়া কার্ড হাতে পেয়ে প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অন্যদিকে জাতীয় দলের অধিনায়কের হাতে ক্রীড়া কার্ড তুলে দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মিরপুরে নিজ বাসভবনে জামাল ভূঁইয়ার হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। ক্রীড়া উন্নয়নে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান জামাল ভূঁইয়া। এ ধরনের প্রকল্প দেশের ক্রীড়ার মান বাড়াতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেন জাতীয় দলের অধিনায়ক। এ সময় মন্ত্রী বলেন, সাফের শিরোপা পুনরুদ্ধারে দলের প্রস্তুতিতে সকল প্রকার সহায়তা দিতে কোনো রকম কার্পণ্য করবে না সরকার। প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি দেশের ফুটবলে অগ্রগতির যে হাওয়া বইছে তা আরও ত্বরান্বিত করতে চায় সরকার। প্রিমিয়ার লিগের খেলা থাকায় আনুষ্ঠানিকভাবে ক্রীড়া কার্ড গ্রহণ করতে পারেনি জামাল। তা আমিনুল ভাই আর আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, দুইজনকে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা একটা বিশাল বড় জিনিস আমার জন্য আর প্লেয়ারের জন্য। মোটিভেশনটা মিনস ইউ হ্যাভ টু মানে এটা তো সিকিউরড প্লেস না, সো আফটার 4 মান্থস মেবি নতুন প্লেয়ার আসবে না,
So it's a motivation to do better and to do better for the country. আশা করি যে নতুনভাবে আমরা যে সেপ্টেম্বরে যে সাফ ফুটবল হবে এবং আমি আশাবাদী যে আল্লাহর রহমতে আমাদের বর্তমান বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ, যে ক্যাপাসিটি রয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের এই সাফ ফুটবলের জন্য থাকবে। এবং শুধু সাফ ফুটবল না, আমরা পর্যায়ক্রমে সকল স্পোর্টসকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে খেলাও থামবে না, খবরও না, স্টার প্লের সঙ্গেই থাকুন।